রাত বিরেতে হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আওয়াজটা আসছে ভেতর থেকে। সাথে বাড়ির আলো নিভিয়ে দেওয়ার পরই হঠাৎ দেওয়ালে আলোর ঝলকানি। দরজায় ওটা কিসের আওয়াজ? কে করলো ওই আওয়াজ? আর দেওয়ালে আলোটাই বা এলো কোথা থেকে? বাংলা সাহিত্যের অপরানন্দ হলো গল্প, আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি। আজকে আপনারা শুনবেন রূপক চট্টরাজের কলমে গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য। গুপ্তবাবুর বাড়ির একতলাটা অনেকদিন খালি পড়েছিল। কোনো ভাড়াটে এলে কয়েকদিনের মধ্যেই জমার টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে যেত। ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়ায় এমনিতেই বাড়ির মালিকের নামে বদনাম হয়। তখন কানাঘুষোয় সবাই বলতে থাকে, এ বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে, তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটেদের পিছনে লাগেন। গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন, ভূত টুত কিচ্ছু নয়, আসলে যারা এ বাড়িতে ভাড়াটে হয়ে এসে কিছুদিন বসবাস করে তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায়। আর তাই তো সব ভাড়াটেকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন, এ বাড়িতে ভাড়া এসেছো, দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে। এ বাড়িতে আগে যারা ভাড়াটে হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি বা ফ্ল্যাট হয়েছে। এ বাড়ি বড় পয়মন্ত বাবা, যে কদিন এখানে থাকবে একটু ভালোভাবে থেকো, বাড়িটাকে একটু যত্ন করো। আমার স্বামী খুব কষ্ট করে এ বাড়ি তৈরি করেছিলেন। উনি গত হবার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়। সামান্য কটা পেনশনের টাকা, তাতে কি আর সংসার চলে বাবা? তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে, তাই তো ওই তলাটা ভাড়া দিই। নইলেই এ বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মামলুদা যখন এ বাড়িতে ভাড়া এলেন, তখনও মাসিমা মনে মনে গুপ্তবাবুর স্ত্রীর কথাগুলো বলেছিলেন। শুনে মামলুদা একটু অবাক হয়ে গিয়েছিলেন। পরে দু একদিন মাসিমার সঙ্গে মেলামেশায় সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। এই বাড়িটা দোতলা, একতলায় বড় বড় তিনটে ঘর। খাবার জায়গা বলতে ছিল এক ফালি লম্বা ঘেরা বারান্দা। রান্নাঘরটা বারান্দার ওপাশে। সবই ঘেরা এক ছাদের নিচে, ঠিক যেন একেবারে আধুনিক ফ্ল্যাট বাড়ি। আর ছিল মস্ত একটা উঠোন। উঠোনে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা। ঘরগুলোয় মস্ত মস্ত জানলা ছিল। জানলাগুলো দক্ষিণ মুখ, সেজন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না। মামলুদার ছিল লেখালেখির শখ। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে যায় একটু আধটু সাহিত্য চর্চা। নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন। রাত তখন 11:30 হবে। একে একে আশপাশের বাড়ির সব আলো নিভে গেল। মামলুদা টেবিল লাইট জেলে আপন মনে লিখেই চলেছেন। বাড়ির সকলে শুয়ে পড়েছে। রাত যত বাড়ছে, জানলার বাইরে অন্ধকার ততই ঘুরঘুরটি হচ্ছে। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কৃষ্ণপক্ষ। বাড়ির দক্ষিণ দিকে সরকার বাবুর বাগান। বাগানে গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড়। বাগানটা পেরোলেই হাইওয়ে। যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহন দ্রুত চলাচল করে। বিশেষ করে মালপত্তর বোঝাই করা লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময়। মামলুদা তখনও বেশ মন দিয়ে লিখছিলেন। এমন সময় সদর দরজায় খট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা উঠল অবশ্য ঘরের ভিতর দিক থেকেই। মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন। কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন। ভাবলেন, মনের ভুল নয় তো। এ বাড়িতে তো কয়েকদিন কেটে গেল, কিন্তু এমন আওয়াজ তো কখনো কানে আসেনি। তাছাড়া মাসিমা অত কথার মাঝে তো এসব কিছু বলেননি।
চিন্তাটা ফিকে হয়ে এলে মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলেন দরজায় ওই আওয়াজটা। এবার সত্যি সত্যি মামলুদা ধন্ধে পড়ে গেলেন। নানা রকম এলোমেলো উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করল। বাধ্য হয়েই সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা। কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা নিয়ে দিলেন। তারপর আলো নিভিয়ে শুতে যাবেন, এমন হঠাৎ একটা আলোর ঝলকানি দেওয়ালে পড়তে দেখে চমকে উঠলেন। মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোত্থেকে। চারদিক তো ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে টর্চের ফোকাস বলে মনে হলো না। নিছক একটা আলো হঠাৎ এসে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গেই সরে গেল। মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্যময় মনে হলো। সে রাতে তারপর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি। মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তার নিজের টেরও পাননি। পরদিন 7 সকালে ডোরবেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে। বয়স বড়জোর বছর 25 হবে। যুবকটি বলল, বলছিলাম গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন। গুপ্তবাবু? গুপ্তবাবু তো বেশ কয়েকদিন হলো মারা গেছেন। ওনার স্ত্রী আছেন, আমি ডেকে দিচ্ছি, একটু দাঁড়ান। ও না 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 না, ওনাকে আর ডাকতে হবে না। আমার গুপ্তবাবুর সঙ্গেই দরকার ছিল। আপনি বুঝি এ বাড়িতে ভাড়াটে? তা কবে এসেছেন? খুব বেশি দিন নয়, সপ্তাহখানেক হলো এসেছি। ও তাই বুঝি। মামলুদা জিজ্ঞেস করেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোথায় থাকেন? আপনি আর আমাকে চিনবেন কি করে? আমি এখন এ তল্লাটেই থাকি না। আগে এ বাড়িতে অনেকদিন ভাড়া ছিলাম, অবশ্য একখানা ঘর নিয়ে। এই যে বাইরের ঘরটা দেখছেন, হ্যাঁ ওই ঘরটা। আর গুপ্তবাবুরাও নিচেই থাকতেন, পাশাপাশি দুটো ঘর। তখন তো আর দোতলা হয়নি। গুপ্তবাবু জানেন খুব ভালো লোক ছিল, কিন্তু ভীষণ ভীতু। আমি তো গুপ্তবাবুকে চোখেই দেখিনি, যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনে। তবে একটা কথা, আপনি ভাড়াটে পড়েই বলছি, যেন সাত কান করবেন না। আরে না না, বলুন। ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা দেখছেন, হ্যাঁ রাত বিরাতে ওই দরজা খটখট আওয়াজ করে। আর সারা বাড়িতে রাতের অন্ধকার হলেই একটা আবছা আলোর ঝলক মাঝে মাঝে দেওয়াল খেলে বেড়াবে। ভয় পাবেন না যেন। আরে গত রাতেই তো এসব ঘটেছে আমার সাথে। আসুন না বাড়ির ভেতর, ঘরে বসেই বলবেন, আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে। আমার তো এখনো চা খাওয়াই হয়নি। না 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 না, আজকে নয়, অন্য একদিন খেয়ে যাব। আজ একটু আমার তাড়া আছে। আরে মশাই, আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের? কতক্ষণই বা লাগবে? তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান, যা গরম পড়েছে। দেন দাদি যান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখেন বাইরে কেউ নেই। হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উঁকি ঝুঁকি মারলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। সদর দরজা বন্ধ করে ভেতরে এলেন। ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে। মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? একজন জল চাইলেও তাই দিতে গেছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই, চলে গেছে। ওসব তোমার মনের ভুল। সবসময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো, তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে। কোথাও কিছু নেই, সাত সকালে কে তোমার কাছে এসে জল চাইবে? কারো খেয়ে দিয়ে কি কাজ নেই? তাছাড়া এমন কিছু গরমও পড়েনি। বাড়ি আমি কি মিথ্যে বলছি নাকি? ডোরবেলের আওয়াজ শুনেই তো গিয়ে দরজা খুললাম। দেখলাম একটা 24-25 বছরের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে। আমার সঙ্গে কথা হলো, গুপ্তবাবুর কথাও বলল। এই বাড়িতে নাকি ভাড়া ছিল অনেক দিন,
অনেক কথাও বললো এই বাড়ি সম্বন্ধে, যেমন রাতবিরেতে সদর দরজায় খটখট করে আওয়াজ হয়, অন্ধকার রাতে ঘরের দেওয়াল জুড়ে আবঝালোর ঝলক খেলে বেড়ায়, এইসব বলছিল। রাতে মাঝে মাঝে এরকম আলো ঝলকানি আমিও দেখেছি। দরজাতে খটখট আওয়াজ তো হামেশাই হয়। কে এত কান খাড়া করে বসে থাকবে বলো তো? আর তুমি বলছো গুপ্তবাবুর কথা। তা গুপ্তবাবুর মৃত্যুর পরই তো মাসিমা এ বাড়ি ভাড়া দিয়েছেন। উনি বা গুপ্তবাবুকে দেখবেন কি করে? তাই তো, তবে কি আমি ভুল দেখলাম? এত সব কথা সব মিথ্যে? কিন্তু যুবকটি যা যা বলল সবই তো আমি গত রাত্রে দেখেছি। আমার মনে হয় কি জানো, এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই খালি পড়েছিল। বেশ, তো ওপরের মাসিমাকে একবার জিজ্ঞেস করে দেখো না, উনি কি বলে। উনি আবার কি বলবেন? কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে? তুমি যাই বলো, এ বাড়িতে থাকা সম্ভব নয়। কি আর বলবো, একে ভাড়া বাড়ি পাচ্ছিলাম না, যাও একটা পেলাম, তাও তুমি এসব বলছো। বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভুতুড়ে বাড়িতে থাকবো নাকি? ভুতুরে বাড়ি তোমায় কে বললো? ভুতুড়ে বাড়ি নয় তো কি? এত ঘটনা শোনার পর তুমি বলছো ভূত টুত নেই এ বাড়িতে? তুমি এ বাড়িতে থাকবে তো থাকো, আমি আর এক রাত্রিও এখানে থাকবো না। ওসব বাজে কথা ছাড়ো, এখন চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি। মাসিমা একটা গন্ডগোলের আভাস পেয়ে ওপর থেকে নেমে এলেন। মামলুদা পুরো ঘটনাটা মাসিমাকে বললেন। শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা ভয় পেয়েছো নাকি? এ ঘটনাটা অনেক দিনের পুরনো। তখন তোমাদের মেসোমশাই বেঁচে ছিলেন। আমরা যখন এই জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি, তখন সমাজ বিরোধীদের দৌরাত্মে এই তল্লাটে টেকা যেত না। একবার রাত 2টো নাগাদ পুলিশের তাড়া খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে। বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি। পরদিন সকালে হাইওয়ের ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল। সকলের সঙ্গে তোমাদের মেসোমশাইও ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিলেন। আমাকে বারবার বলতেন, দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তখন দরজাটা খুলে দিলে হয়তো ওই ছেলেটি মারা যেত না। তবে একটা কথা, ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি। ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায়। পুলিশের তাড়া খেয়ে ও ছুটে পালাচ্ছিল। হাইওয়ের সামনে এসে দেখে হেডলাইট জেলে একটা লরি গাক গাক করে ধেয়ে আসছে। ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু একদমই অনুমান করতে পারেনি মালবোঝাই লরিটা কত দ্রুত আসছে। ছেলেটি তো মারা গেল, কিন্তু তোমাদের মেসোমশাইয়ের ঘাড় থেকে নামলো না। প্রায় এসে এসে সদর দরজার সামনে দাঁড়াতো ওনাকে দেখলে। অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে। তবে আগের ভাড়াটেদের বলতে শুনেছি যে আঁধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়েই সরে যায়। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকলে বলছে একই কথা। ভাবলাম এ বাড়িতে আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি। কিন্তু ওসব কিচ্ছু না। তোমাদের আগের ভাড়াটে ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। ওনার বিষয় ছিল আলো। তিনি এই আলোর রহস্যটা উদ্ঘাটন করলেন। দেখালেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে।
ব্যাপারটা হচ্ছে, হাইওয়েতে হেডলাইট জ্বেলে দ্রুত ছুটে আসা লরিগুলো চকিতে বাঁক নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঘরে ঢুকে 1 সেকেন্ডের ভগ্নাঙ্কে সরে যায়। আসলে বেশি রাতেই এটা দেখা যায়। তোমরা যেন এতে ভয় পেও না বাপু। যাই, অনেক দেরি হয়ে গেল, গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গে। মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা, কিন্তু সকালে যে যুবকটিকে দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আধার রাতের আলোর ঝলকানি মামলুদার পিছু ছাড়েনি। আজকে আপনারা শুনলেন রূপক চট্টরাজের কলমে গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য। গল্পের সূত্রধর আমি শুভজিৎ, গল্প পাঠে অতনু, অন্যান্য চরিত্রে রিমা, স্মরণিকা, অমিত ও তুহিন, পোস্টার ডিজাইন স্নেহা, স্ক্রিপ্টিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়। এরকমই আরো ভালো ভালো গল্প শুনতে থাকুন শ্রুতিলিপি ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে। বেল আইকনটা প্রেস করুন যাতে সরাসরি গল্পের নোটিফিকেশন চলে যেতে পারে আপনার কাছে। টিল দেন, গুড বাই।